There are naughty little girls in the house. It's together. সিনেমা শুরু হয় একটি ছিমছাম ডান্স কোচিং সেন্টার দেখিয়ে। এখানে চারদিকের পরিবেশটা বেশ শৈল্পিক, যেখানে কয়েকজন অল্প বয়সী মেয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে বেলি ডান্স শিখছে। এই মেয়েগুলোর চোখে কেবল একটি স্বপ্ন, বিশ্বের বড় কোনো মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরা। এই কোচিং সেন্টারেই আমরা গল্পের মূল চরিত্র বনিকে দেখতে পাই। বনি শুধু একজন ভালো ডান্সারই নয়, সে তার টিমের অন্যতম প্রাণশক্তি। এখানে বনি তার টিমের বাকি সদস্যদের সাথে ঘাম ঝরানো পরিশ্রম করছে, কারণ সামনে তাদের জন্য অনেক বড় একটি সুযোগ অপেক্ষা করছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে একটি আন্তর্জাতিক পর্যায়ের বেলি ড্যান্সিং কম্পিটিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার জন্য সারা বিশ্বের মধ্যে হাতে গোনা কয়েকটি সেরা টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে বনিদের টিম একটি। তাদের এই কঠোর অনুশীলনের পেছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি হলেন তাদের ডান্স টিচার থোরনা। থোরনা যেমন কঠোর মেজাজের, তেমনি তার ছাত্রীদের প্রতি তিনি অত্যন্ত যত্নশীল। এখানে সিন কাট হলে আমরা দেখতে পাই বনি কিছুটা মনমরা হয়ে বসে আছে, হয়তো তার নাচের কোনো মুদ্রায় ভুল হচ্ছিল বা সে কোনো মানসিক চাপে ছিল। তখন থোরনা বিষয়টি লক্ষ্য করে এবং তার পাশে গিয়ে বসে। তিনি অত্যন্ত স্নেহের সাথে বনির হাত ধরেন এবং তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে বলেন, বনি, তুমি এবং তোমার টিম এই প্রতিযোগিতার জন্য নিজেদের সেরাটা দিয়েছ। আমি নিশ্চিত তোমরা এই মঞ্চে জয়ী হয়েই ফিরবে। টিচারের এই অনুপ্রেরণামূলক কথাগুলো বনির মনে নতুন করে সাহস যোগায়। আর পরের দিনই পুরো টিম ব্যাগ গুছিয়ে ফ্লাইটে করে বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন বুদাপেস্টে পৌঁছায়, তখন চারপাশের পরিবেশটা ছিল বেশ রহস্যময়। যে দুর্গম জায়গায় তাদের যেতে হবে, সেখানে কোনো সাধারণ ট্যাক্সি বা পাবলিক ট্রান্সপোর্ট যেতে রাজি হয় না। নিরুপায় হয়ে তারা একটি বেসরকারি প্রাইভেট বাস ভাড়া করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গভীর জঙ্গলের মাঝপথে তাদের বাসটি নষ্ট হয়ে যায়। ড্রাইভার অনেক চেষ্টা করেও বাসটি ঠিক করতে পারে না। তারপর ভয়ঙ্কর অন্ধকার এই জঙ্গলে তারা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ঠিক তখনই থোরনার ফোনে একটি কল আসে। ফোনটি আসে ডান্স কমিটির আয়োজক পক্ষ থেকে। তারা থোরনাকে জানায় যে তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভেন্যুতে না পৌঁছাতে পারে, তবে তাদের টিমের জায়গায় অন্য কোনো টিমকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদের এতদিনের সব পরিশ্রম বৃথা যাবে। এতে থোরনা হতাশ না হয়ে অত্যন্ত সাহসের সাথে জানায় যে তারা সঠিক সময়ের মধ্যেই পৌঁছে যাবে। ফোন রাখার পর তিনি তার ছাত্রীদের দিকে তাকান। তিনি শান্ত গলায় বলেন, মেয়েরা, আমরা যদি বাসের জন্য অপেক্ষা করি, তবে কোনোদিনই সময় মতো পৌঁছাতে পারবো না। আমাদের এখন একমাত্র উপায় হলো এই জঙ্গল দিয়ে পায়ে হেঁটে সামনে এগিয়ে যাওয়া। যদিও পথটা বিপজ্জনক ছিল, তবু টিচারের আদেশে এবং স্বপ্নের টানে মেয়েরা তাদের ভারী ব্যাগপত্র কাঁধে নিয়েই ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে। তখন তাদের জন্য এই যাত্রা মোটেও সহজ ছিল না। তার উপর কিছু দূর যেতেই আকাশ মেঘলা হয়ে আসে এবং প্রচন্ড বৃষ্টি শুরু হয়। এতে করে মেয়েরা বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে পড়ে। ঠিক যখন তাদের মনোবল ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল, তখন ঝোপঝাড়ের আড়ালে তারা একটি পুরনো কাঠের বোর্ড দেখতে পায়। ঝাপসা আলোয় দেখা যায় সেখানে লেখা সামনে একটি হোটেল রয়েছে। তখন আশ্রয়ের আশায় তারা দ্রুত পা চালায় এবং কিছুক্ষণের মধ্যেই একটি পুরনো ও বিশাল হোটেলের সামনে পৌঁছায়। তবে এই হোটেলের পরিবেশটা অনেক থমথমে ছিল। সেখানে তাদের দেখা হয় ওসিফ নামের এক লোকের সাথে। ওসিফ এই হোটেলের ম্যানেজার। তারা ওসিফকে বিনয়ের সাথে বলে, আমাদের খুব জরুরিভাবে একটি মিনি ভ্যান প্রয়োজন। আমরা একটি ডান্স কম্পিটিশনে যাচ্ছি এবং অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে। তখন ওসিফ কিছুটা রহস্যময় হাসি দিয়ে বলে, ঠিক আছে, আমি ভ্যানের ব্যবস্থা করছি, কিন্তু বৃষ্টির মধ্যে গাড়ি আসতে একটু সময় লাগবে। ততক্ষণ তোমরা ভিজে কষ্ট না পেয়ে ভেতরে এসে একটু বিশ্রাম নাও। তখন নিরুপায় হয়ে শরীরের ক্লান্তি দূর করতে মেয়েরা হোটেলের ভেতরে ঢোকে। হোটেলের ভেতরে ঢোকার পর মেয়েরা বুঝতে পারে জায়গাটা মোটেও সুবিধার নয়। সেখানে চারদিকে জুয়ারি মাতালদের আড্ডা ছিল আর অসামাজিক কাজ চলতো। ঠিক তখনই সেখানে সোনিয়া নামের একটি চটপটে মেয়ে আসে। সোনিয়া ওসিফের সহযোগী হিসেবে কাজ করে। সে মেয়েদের সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করে এবং তাদের ভেজা কাপড় পাল্টানোর জন্য সব একই ডিজাইনের ড্রেস দেয়। তারপর মেয়েরা যখন নাস্তা করছিল, তখন হোটেলের মালিক ডেবোরা প্রবেশ করে। ডেবোরা দেখতে শান্তশিষ্ট হলেও তার চোখের ভেতরে এক অদ্ভুত নিষ্ঠুরতা ছিল। সে মেয়েদের আশ্বাস দেয় যে ভ্যান আসবেই। ঠিক সেই মুহূর্তে পাশা নামের এক লোক সেখানে আসে। পাশা হচ্ছে এই এলাকার মাফিয়াডন লোথারের ছেলে এবং ওই হোটেলের আসল মালিক। ব্যালেরিনা গ্রুপে ক্লোই নামের একটি শান্ত মেয়ে আছে যে কানে শুনতে পায় না। ক্লোই ইশারায় তার বোনের সাথে কথা বলছিল যে তার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। থোরনা ক্লোইকে একা ছাড়তে চাননি, তাই তিনি নিজেই তাকে নিয়ে দোতলায় যান। ক্লোই ভেতরে গেলে থোরনা বাইরে করিডোরে পায়চারি করতে করতে হোটেলের সাজসজ্জা দেখছিলেন। হঠাৎ তিনি একটি অর্ধ খোলা দরজার সামনে চলে যান। ভেতরে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। তিনি দেখেন ডেবোরা তার ছেলেদের নিয়ে এক লোককে নির্মমভাবে টর্চার করছে। ভয় পেয়ে থোরনা সেখান থেকে
পালানোর চেষ্টা করেন এবং ক্লোইকে খুঁজতে গিয়ে দেখেন সে সেখানে নেই। থোরনা মনে করেন ক্লোই হয়তো নিচে নেমে গেছে। তিনি তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে পাশার মুখোমুখি হন। পাশা তাকে উত্ত্যক্ত করতে শুরু করলে থোরনা নিজেকে বাঁচাতে পাশার উপর আঘাত করেন। এতে অপমানিত ও ক্ষিপ্ত হয়ে পাশা সবার সামনেই থোরনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দেয়। থোরনার সাথে সাথেই মারা যান। বনি আর বাকি মেয়েরা এই নৃশংস দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। থোরনার নিথর দেহ ফ্লোরে লুটিয়ে পড়ে। তখন পুরো হোটেলের পরিবেশ যেন এক নিমেষে শ্মশানের মতো স্তব্ধ হয়ে গেল। বনি আর তার বান্ধবীরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাদের সামনেই তাদের প্রিয় টিচারকে এভাবে পশুর মতো গুলি করে মারা হলো। বনি চিৎকার করে সামনে এগোতে চাইলে পাশা তার দিকেও বন্দুক তাক করে। ঠিক সেই মুহূর্তে হোটেলের মালিক ডেবোরা নিচে নেমে আসে। বনি কাঁদতে কাঁদতে বলে, ও আমাদের টিচারকে মেরে ফেলেছে, ও একটা খুনি, এখনই পুলিশ ডাকুন। ডেবোরা অত্যন্ত শীতল গলায় উত্তর দেয়, শান্ত হও মেয়ে, আমি পুলিশকে কল করেছি, কিন্তু আগে তোমাদের নিরাপদ হতে হবে। এখানে ডেবোরা আসলে পুলিশকে নয় বরং প্রমাণ মুছে ফেলার পরিকল্পনা করছিল। সে ওসিফকে ইশারা করে সব মেয়েকে সেফ রুমে নিয়ে যেতে। বনি বুঝতে পারে যে এখানে বড় কোনো বিপদ আছে। সে পালানোর জন্য দরজার দিকে দৌড় দেয়, কিন্তু ডেবোরার বিশাল দেহী বডিগার্ডরা তাকে ধরে ফেলে। বনিকে টেনে হিচড়ে বাকিদের সাথে একটি অন্ধকার স্বেচ্ছাতে ঘরে আটকে রাখা হয়। এখানে বনি অজ্ঞান হয়ে পড়ে। তারপর অসিফ দরজা তালাবদ্ধ করে তাদের সেখানে আটকে রাখে। এদিকে ক্লোই তখনও দোতলায় ওয়াশরুমেই ছিল। সে কানে শুনতে পায় না বলে নিজের গুলির আওয়াজ বা মেয়েদের চিৎকার কিছুই বুঝতে পারেনি। সে তখন ওয়াশরুম থেকে বের হয়। তখন তার সামনে ডেবোরার ছোট ছেলে এসে দাঁড়ায়। ছেলেটি দেখতে খুব শান্ত হলেও তার ভেতরে এক ধরনের পাগলামি ছিল। ক্লোই ভয় না পেয়ে বরং ইশারায় তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কানে শুনতে পায় না। ছেলেটি ক্লোইকে দেখে কিছুটা অবাক হয় এবং তাকে নিজের সাথে অন্য একটি ঘরে নিয়ে যায়। অন্যদিকে পাশা খুব ভয় ছিল। সে ডেবোরাকে বলে, এখন কি হবে? আমি তো রাগের মাথায় গুলি করে দিয়েছি। ডেবোরা তাকে ধমক দিয়ে বলে, 6 জন বিদেশি মেয়েকে গুম করা সহজ কাজ নয়, তবে আমি এটি করতে পারি যদি তুমি আমার একটি শর্ত পূরণ করো। ডেবোরা মূলত পাশার বাবা লোথারের উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। পাশা যেভাবে থোরনাকে মেরেছে তার পুরো ভিডিও ডেবোরার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। ডেবোরা সেই ভিডিও দেখিয়ে পাশাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে বলে, তোমার বাবা আমার বাবার অনেক টাকা হাতিয়ে নিয়েছে। আজ রাত 12টার মধ্যে সেই সব টাকা আমাকে ফেরত দিতে হবে, না হলে এই ভিডিও আমি ছড়িয়ে দেব। পাশা নিরুপায় হয়ে তার বাবাকে ফোন করে এবং জরুরিভাবে হোটেলে আসতে বলে। সেফ রুমের ভেতরে বনির যখন জ্ঞান ফিরে সে দেখে তার বন্ধু গ্রেস একদম নেশার ঘরে আবল তাবল বকছে। আসলে সোনিয়া তাকে এমন কিছু খাইয়ে দিয়েছিল যেন সে সত্য কথা বলে। সোনিয়া জানতে চেয়েছিল যে এই মেয়েরা এখানে আছে তা বাইরে আর কেউ জানে কিনা। গ্রেস নেশার ঘরে বলে দেয় যে আমাদের কোচিং ছাড়া কেউ জানে না আমরা এই পথে এসেছি। তখন সোনিয়া নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সোনিয়া চলে যাওয়ার পর বনি নিজের শরীরে শেষ শক্তি দিয়ে হাতের বাঁধন খুলতে চেষ্টা করে আর সে অত্যন্ত দক্ষতার সাথে নিজের রশি খুলে ফেলে এবং গ্রেসের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ঠিক তখন অসিফ ঘরে ঢোকে। অসিফের মনে খারাপ উদ্দেশ্য ছিল। সে ভেবেছিল মেয়েরা যেহেতু বন্দী তাই সে যা খুশি তা করতে পারবে। সে গ্রেসের দিকে হাত বাড়াতেই বনি অন্ধকার থেকে বাঘিনীর মতো লাফিয়ে পড়ে। বনি যদিও একজন ডান্সার কিন্তু তার প্রতিটি মুভমেন্ট ছিল অনেক পাওয়ারফুল। সে তার ব্যালেরিনা ডান্সের স্টেপ ব্যবহার করে অসিফকে একের পর এক লাথি মারে। অসিফ সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। তখন বনি একটি ধারালো বস্তু দিয়ে অসিফের খেল খতম করে দেয় আর এখানে সিন কাট হয়ে যায়। পরে সিনে আমরা দেখি হোটেলের অন্য এক প্রান্তে ডেবোরা একজন ডাক্তারকে ডেকে পাঠিয়েছে। এই ডাক্তার সাধারণ কোনো ডাক্তার নয় বরং সে মৃতদেহ থেকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বের করার কাজে পারদর্শী। ডেবোরার প্ল্যান ছিল থোরনার শরীর থেকে সব গুরুত্বপূর্ণ অর্গান বের করে ফেলা এবং তার দেহ এমনভাবে নষ্ট করা যাতে কেউ চিনতে না পারে। থোরনার পর সে বনি আর বাকি মেয়েদের সাথেও একই কাজ করার সিদ্ধান্ত নেয়। সে ডাক্তারকে বলে, জলদি কাজ শুরু করো, আজ রাতেই সব ক্লিন করতে হবে। এদিকে বনি আর বাকি বান্ধবীরা মিলে ক্লোইকে খুঁজতে সাবধানতার সাথে দোতলার দিকে আগাতে থাকে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তারা একটি স্টোর রুমে ঢুকে দেখে সেখানে তাদের ব্যাগগুলো রাখা আছে। ব্যাগের ভেতর থেকে তারা ছোট কাঁচি, মেকআপ কিটের ধারালো জিনিস আর কিছু ছোটখাটো টুলস বের করে নেয়। ঠিক তখন ডেবোরার দুজন লোক তাদের ঘরে ঢুকে পড়ে। 4 জন মেয়ে মিলে 2 বিশাল দেহী লোকের সাথে লড়াই শুরু করে। বনি তার নাচের মুদ্রায় নিজেকে ফ্লেক্সিবল রেখে বারবার তাদের হামলা এড়িয়ে যাচ্ছিল এবং উল্টো আঘাত করছিল। বনি তার হাতের কাঁচি দিয়ে এক লোকের নাকে সজোরে আঘাত করে এবং বাকিরা মিলে অন্য লোকটিকে ঘায়েল করে ফেলে। শেষে বনি একটি ভারী বস্তু দিয়ে তাদের চিরতরে থামিয়ে দেয়। মেয়েরা এরপর ওয়াশরুমের দিকে যায় ক্লোইকে খুঁজতে, কিন্তু সেখানে তারা ক্লোইর বদলে সোনিয়াকে পায়। সোনিয়া পালানোর চেষ্টা করলে বনি তাকে দেয়াল চেপে ধরে এবং গলায় কাঁচি ধরে বলে, আমার বোন ক্লোই কোথায়? এখনই বল, না হলে তোর শেষ রক্ষা হবে না। সোনিয়া ভয়ে কাঁপতে কাঁপতে পাশের একটি বিলাসবহুল ঘরের দিকে আঙ্গুল দেখায়। বনি
সোনিয়াকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে ওই ঘরের দিকে দৌড়ায়। বনি যখন ক্লোইকে উদ্ধার করার জন্য এগোচ্ছিল তখন সে হোটেলের একটি বিশেষ কক্ষে প্রবেশ করে। সেখানে সে দেয়ালে অনেকগুলো পুরনো ছবি দেখতে পায়। সেই ছবিগুলোতে দেখা যায় একটি সুন্দরী তরুণী অত্যন্ত দক্ষতার সাথে বেলে ডান্স করছে। বনি অবাক হয়ে লক্ষ্য করে যে ওই তরুণীটি আসলে আর কেউ নয়, স্বয়ং ডেবোরা। তখন ডেবোরা হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে। তার হাতে একটি চকচকে পিস্তল ছিল। ডেবোরা এক রহস্যময় হাসি দিয়ে বলতে শুরু করে, তুমি ভাবছো আমি জন্মগতভাবেই এমন খুনি? না বনি, আমিও একসময় তোমার মতো একজন উজ্জ্বল ব্যালেরিনা ছিলাম। আমারও স্বপ্ন ছিল সারা বিশ্বের মানুষের সামনে নিজের নাচ পরিবেশন করার, কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাসে আমার জীবনটা নরকে পরিণত হয়। ডেবোরা তার প্যান্টের কাপড় কিছুটা উপরে তুলে দেখায়। তার একটি পা লোহার তৈরি নকল পা। সে বলে, একসময় আমার বাবা এই এলাকার মাফিয়া ডন লোথারের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন। আমার বাবা সেই টাকা সময় মতো শোধ করতে না পারায় লোথার প্রতিশোধ হিসেবে কোনো মানুষকে মারেনি, বরং সে আমার ড্যান্সিং ক্যারিয়ার ধ্বংস করে দেয়। সে নিজের হাতে আমার একটি পা কেটে ফেলেছিল। আমার স্বপ্নগুলো ওই দিনই সে শেষ করে দিয়েছিল। তখন থেকেই আমি ঠিক করেছিলাম একদিন এই হোটেলের মধ্যেই আমি লোথার এবং তার ছেলেকে জ্যান্ত কবর দেব। ডেবোরার গলার স্বরে এক অদ্ভুত ব্যথা এবং প্রতিশোধের আগুন মিশেছিল। সে বনিকে বলে, তুমি ডান্সার হিসেবে অনেক ভালো, কিন্তু আজ এই নরক থেকে বের হওয়ার ক্ষমতা তোমার নেই। ঠিক সেই সময় হোটেলের বাইরে অনেকগুলো গাড়ির আওয়াজ শোনা যায়। লোথার তার বিশাল বাহিনী এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে পৌঁছায়। লোথার অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। সে জানে তার ছেলে পাশা এখানে আটকা পড়েছে। লোথার ভেতরে ঢোকা মাত্রই চিৎকার করে ডেবোরাকে ডাকতে থাকে। ডেবোরা আগে থেকেই পুরো হোটেল জুড়ে রিমোট কন্ট্রোল শক্তিশালী বোমা বা এক্সপ্লোসিভ ফিট করে রেখেছিল। সে জানতো আজই তার জীবনের শেষ দিন এবং সে একা মরবে না, বরং সবাইকে সাথে নিয়েই মরবে। লোথারের লোকেরা ভেতরে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তখন বনি আর তার বাকি বান্ধবীরা একটি পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। তাদের হাতে কোনো বড় অস্ত্র ছিল না, শুধু সেই ছোট ছোট টুলস আর বনির খুঁজে পাওয়া একটি শটগান ছিল। বনি তার বান্ধবীদের বলে, মেয়েরা, আজ আমাদের ডান্সের সব টেকনিক লড়াইয়ে কাজে লাগাতে হবে। আমাদের বাঁচাতে হবে এবং টিচার থর্নার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তারপর হোটেলের লবিতে শুরু হয় এক ভয়াবহ লড়াই। লোথারের লোকেরা যখন তাদের দিকে এগিয়ে আসে, বনি এবং বাকি মেয়েরা এক অদ্ভুত কায়দায় লড়াই শুরু করে। তারা তাদের ব্যালেরিনা ডান্সের মুদ্রায় শরীরকে এমনভাবে বাঁকিয়ে হামলা করছিল যে গুন্ডারা তাদের নিশানা করতে পারছিল না। বনি এক হাতে শটগান চালায় এবং অন্য হাতে একজন গুন্ডার ঘাড় মটকে দেয়। এদিকে ক্লোই যে ঘরে বন্দী ছিল সেখান থেকে সে বেরিয়ে আসে এবং বনি তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে ডেবোরা লোথারের মুখোমুখি হয়। সে লোথারকে বলে, মনে আছে লোথার, আজ থেকে 20 বছর আগে তুমি আমার পা কেড়ে নিয়েছিলে, আজ আমি তোমার প্রাণ কেড়ে নেব। লোথার হাসতে হাসতে বলে, তুমিও মরবে ডেবোরা। ডেবোরা শান্তভাবে উত্তর দেয়, আমি তো অনেক আগেই মরে গেছি লোথার, আজ শুধু আমার শরীরটার শেষ যাত্রা হবে। এ বলে ডেবোরা রিমোটের বাটনে চাপ দেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু বনি সেই মুহূর্তে পাশাকে কবজা করে ফেলে। পাশা তখন চিৎকার করে তার বাবাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে। এরপর ডেবোরা মেয়েদের দিকে তাকিয়ে একটু নরম গলায় বলে, তোমরা এখনো অনেক ছোট, তোমাদের সামনে অনেক বড় পৃথিবী পড়ে আছে। যাও এখনই পেছনে জানালা দিয়ে পালিয়ে যাও, আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি। বনি বুঝতে পারে ডেবোরা আসলে তাদের বাঁচাতে চায়। বনি তার বান্ধবীদের নিয়ে দ্রুত পিছনে জানালার দিকে দৌড়ায়। তারা জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ে এবং একটি ঝোপের আড়ালে আশ্রয় নেয়। আর ঠিক 5 মিনিট পর হোটেলের ভেতর থেকে একটি গগনবিদারী আর্তনাদ শোনা যায়। ডেবোরা রিমোটের বাটনে চাপ দিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো হোটেলটি এক বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হয়। বিস্ফোরণের শব্দে পুরো জঙ্গল কেঁপে ওঠে। লোথার, পাশা, ডেবোরা এবং তাদের সব কর্ম ওই আগুনের লেলিহান শিখায় ছাই হয়ে যায়। বনি আর তার বন্ধুরা দূর থেকে সেই আগুনের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে, কারণ তাদের প্রাণপ্রিয় টিচার আর নেই, কিন্তু তারা বেঁচে আছে। তখন বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে বনি লক্ষ্য করে রাস্তার ধারে কয়েকটি বাইক দাঁড়িয়ে আছে। তারা সময় নষ্ট না করে বাইকগুলো স্টার্ট দেয় এবং ঝড়ের গতিতে বুদাপেস্টের মেইন সিটির দিকে রওনা হয়। তাদের শরীর ধুলোবালি আর রক্তে মাখা, কিন্তু তাদের চোখে ছিল দৃঢ় প্রতিজ্ঞা। যখন তারা কম্পিটিশনের ভেন্যুতে পৌঁছায় তখন বিচারকরা তাদের নাম ঘোষণা করে প্রায় বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, কিন্তু ঠিক শেষ মুহূর্তে বনি এবং তার টিম স্টেজে এন্ট্রি করে। পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে যায় তাদের বিধ্বস্ত চেহারা দেখে। কিন্তু মিউজিক শুরু হওয়ার সাথে সাথে তারা এমন এক আবেগঘন এবং শক্তিশালী পারফরমেন্স দেয় যা আগে কেউ দেখেনি। তাদের প্রতিটি মুদ্রায় মিশেছিল টিচার থর্নার শিক্ষা এবং ওই ভয়ঙ্কর হোটেলের লড়াইয়ের অভিজ্ঞতা। ড্যান্স শেষ হওয়ার পর পুরো হল রুম উঠে দাঁড়িয়ে তাদের সম্মান জানায় এবং তারা চ্যাম্পিয়ন হয়। ট্রফি হাতে নিয়ে বনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, টিচার, আমরা পেরেছি। এভাবে এক রক্তক্ষয়ী প্রতিশোধ এবং স্বপ্নের লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে। তো বন্ধুরা,
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। একটি সাধারণ ডান্স ট্রিপ কিভাবে একটি ভয়ঙ্কর মৃত্যুর লড়াইয়ে পরিণত হলো তা আমরা দেখলাম। বনি এবং তার বন্ধুদের এই সাহসিকতা আমাদের শেখায় যে স্বপ্ন জয়ের পথে যত বড় বাধাই আসুক না কেন, মনোবল থাকলে সব জয় করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।